কে হচ্ছেন বাংলাদেশের 23তম প্রেসিডেন্ট? রাজনীতি নাকি রাজনীতির বাইরের লোক? সেই উত্তর খুঁজবো এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওর শেষ পর্যায়ে আমরা একটা সুনির্দিষ্ট যিনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন তার কথায় সম্ভাব্য অবস্থানগতভাবে কে এগিয়ে আছেন তার নামটিও আমরা বলে দেব। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত এবং উত্তপ্ত প্রশ্ন, কে হচ্ছেন দেশের 23তম প্রেসিডেন্ট? সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর থেকে রাজনৈতিক টেবিলে শুরু হয়েছে হিসেব নিকেশের নতুন খেলা। সর্বত্রই চলছে নানা গুঞ্জন আর জল্পনা কল্পনা। সম্প্রতি নির্বাচন কমিশন গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচনের যে তফসিল ঘোষণা করেছে, সেই সময়সূচি অনুযায়ী চলতি সপ্তাহের শেষ দিনেই মনোনীত প্রার্থী তার মনোনয়নপত্র জমা দেবেন। অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যে স্পষ্ট হয়ে যাবে কার মাথায় উঠছে বাংলাদেশের রাষ্ট্রপতির মুকুট। দীর্ঘদিন ধরে বেশ কয়েকজন অভিজ্ঞ রাজনীতিবিদের নাম আলোচনায় থাকলেও বর্তমানে তা সংকুচিত হয়ে দুইজনের কোঠায় এসে ঠেকেছে। তবে শেষ পর্যন্ত বঙ্গভবনের চেয়ারে কে বসবেন তা নির্ধারিত হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তেই। তিনি হয়তো এই পদে শেষ মুহূর্তে কোনো বড় চমক দেখাতে পারেন। বিএনপির নীতি নির্ধারণী পরিষদ অর্থাৎ স্থায়ী কমিটির পক্ষ থেকে পরবর্তী প্রেসিডেন্ট বাছাইয়ের পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে তারেক রহমানকেই। চেয়ারম্যানের প্রতি গভীর আস্থা থেকে কমিটির সভায় কোনো সদস্যই নির্দিষ্ট কারো নাম আলাদা করে প্রস্তাব করেননি। দলীয় সূত্রগুলো জানাচ্ছে, বর্তমানে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্পিকার হাফিজউদ্দিন আহমেদ প্রেসিডেন্ট পদের আলোচনায় সবচেয়ে এগিয়ে আছেন। বিএনপির উচ্চ পর্যায়ের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে দলের কোনো জ্যেষ্ঠ বা সিনিয়র নেতাকে দেশের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বেছে নেওয়া হবে। সেই হিসেবে বেশ কয়েকজন বর্ষিয়ান নেতার নাম প্রাথমিক তালিকায় ছিল, যদিও দলের বাইরে থেকেও কারো নাম আলোচনার টেবিলে উঠে এসেছিল। তবে দলীয় সূত্র তা পরিষ্কারভাবে নাকচ করে দিয়েছে। এটি এখন নিশ্চিত যে একজন খাঁটি রাজনীতিবিদই হতে যাচ্ছেন বাংলাদেশের 23তম প্রেসিডেন্ট। বিএনপির অভ্যন্তরে রাষ্ট্রপতির পদটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নাম নিয়ে। পাশাপাশি নতুন করে এই তালিকায় যুক্ত হয়েছে বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হাফিজউদ্দিন আহমেদের নামও। সূত্রের দাবি, এই জ্যেষ্ঠ নেতাদের মধ্য থেকে একজনকে বেছে নেওয়া হতে পারে। কেউ কেউ অবশ্য বিএনপির আরেক জ্যেষ্ঠ নেতা নজরুল ইসলাম খানের নামও ব্যক্ত করছেন। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, মাঝে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রেসিডেন্ট হিসেবে নতুন করে আলোচনায় এসেছিল। কিন্তু বিএনপি সূত্রে স্পষ্টভাবে জানা গেছে যে তাদের নীতিগত বিবেচনায় ডক্টর ইউনূসের নাম নেই। এদিকে প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে আইনি ও প্রশাসনিক প্রস্তুতি পুরোদমে শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই ক্ষমতাসীন দল বিএনপি নির্বাচন কমিশন থেকে আজ রোববার 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কার্যালয় থেকে দলটি এই ফর্ম তোলে। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি একটি মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং অপরটি সংগ্রহ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে তারা ঠিক কোন নেতার নামে এই মনোনয়নপত্র তুলেছেন তা কঠোর গোপনীয়তার কারণে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইসি সূত্রে জানিয়েছে, রাষ্ট্রপতি পদে একই ব্যক্তির নামে 2টি মনোনয়নপত্র সংগ্রহের নিয়ম রয়েছে, যাতে একটিতে কোনো ভুল বা কারিগরি ত্রুটি থাকলে অন্যটি বিবেচনায় নেওয়া যায়। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নির্বাচনের সময়ও ঠিক এই একই নিয়ম অনুসরণ করা হয়েছিল, অর্থাৎ 2টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী 20 আগস্ট অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত রাষ্ট্রপতি নির্বাচন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে আগামী 13 আগস্ট সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত, অর্থাৎ আগামী বৃহস্পতিবার। সাধারণত রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদ সদস্যরা ভোট দেন আর বিজয়ী হন ক্ষমতাসীন দলের প্রার্থী।
সঙ্গত কারণেই বিরোধী দল সাধারণত এই পদে কোনো প্রার্থী খাড়া করে না বা ভোটাভুটির প্রয়োজন পড়ে না, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। জাতীয় সংসদের বিরোধী দল বাংলাদেশ জামাতে ইসলামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। জামাত সমর্থিত 11 দলীয় জোটের পক্ষে প্রেসিডেন্ট প্রার্থী করা হচ্ছে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদকে। যদিও এর আগে জামাতের পক্ষ থেকে বলা হয়েছিল তারা রাষ্ট্রপতি পদে লড়বে না, কারণ সংসদে বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং বিএনপির সমর্থন ছাড়া প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া অসম্ভব। কিন্তু পরবর্তীতে সেই রাজনৈতিক অবস্থান বদলে তারা অলি আহমেদকে প্রার্থী করার সিদ্ধান্ত নেয়। নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, শেষ পর্যন্ত যদি একাধিক প্রার্থী মাঠে থাকে তবে 20 অগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে গোপন ব্যালটে রাষ্ট্রপতির ভোট গ্রহণ হবে। আমরা এতক্ষণ যে আলাপটি করলাম, এই আলাপে কয়েকটি জিনিস খুব পরিষ্কার। এই আপনারা বেশ কিছুদিন যাবত যে ইউনূসের নাম রাষ্ট্রপতির তালিকায় নামটা শুনেছিলেন, এখনো চর্চা হচ্ছে, চর্চিত হচ্ছে যে ইউনূস কি ঢুকে পড়ে কিনা। না, ইউনূসের সেই ঢুকে পড়ার দিন শেষ। ইউনূসের সব ধরনের সংযোগ ধীরে ধীরে কেটে যাচ্ছে, ধীরে ধীরে কেটে গেছে। জাতিসংঘের মহাসচিব হওয়া হলো না, বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়া হলো না, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের দারুণ অবনতি, সবকিছু মিলিয়ে ইউনূস তলায় তলিয়ে যাওয়ার মতো অবস্থা। এবং এটি অন্ততপক্ষে নিশ্চিত যে বাংলাদেশে আগামী দিনে, আমরা শুরুতে বা শিরোনামে যেটি বলছিলাম যে মাত্র কয়েকদিন, 20 তারিখে আমরা নির্বাচন হবে। যেহেতু জামাত প্রার্থী দিচ্ছে সেহেতু একটা ফর্মালিটিজের নির্বাচন হবে। জামাত যদি প্রার্থী না দিত, বিএনপির যদি একক প্রার্থী থাকতো, তাহলে জাতীয় সংসদে গিয়ে ভোটাভুটির আর প্রয়োজন হতো না। নির্বাচন কমিশন কোনো অন্য প্রার্থী না থাকায় একজন বিএনপি যার নাম ঘোষণা করত, যার নামে মনোনয়নপত্র জমা দিত, তাকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করত। কিন্তু জামাত এখানে নির্বাচনে নামছে এবং বিএনপি থেকে রাজনীতিবিদ হবে স্বাভাবিকভাবেই। নামটা সুস্পষ্ট করে বলেই দেই, খুব বেশি সম্ভাবনা আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক নম্বরে তিনি এগিয়ে আছেন। তিনি বাংলাদেশের আগামী বা 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন, যদি কোনো বিশেষ কোনো ঘটনা না ঘটে। কারণ এর মধ্যে বাংলাদেশে অনেক ঘটনা ঘটে গেছে, বিএনপি সরকার নিয়ে ঘটনা ঘটে গেছে, সরকারটাকে নানাভাবে খেলা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও খেলাটা থেমে যাচ্ছে, রাজনীতি উল্টো দিকে ঘুরছে। রাজনীতি যে বাংলাদেশটাকে ব্যর্থ করে দেবার সব চেষ্টা ছিল 24 সাল থেকে 24 পরবর্তী সময় থেকে, সেগুলো এখন উল্টো দিকে ঘোরা শুরু হয়েছে। রাষ্ট্রপতি যদি বিএনপির একজন রাজনীতিবিদ নির্বাচিত হয় আর মাত্র কয়েকদিন, আজকে আমরা কথা বলছি 9 তারিখে, মাত্র 11 দিনের মধ্যে পরিষ্কার, যদি বিএনপির রাজনীতিবিদ কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হাফিজউদ্দিন আহমেদ কিংবা ডক্টর মঈন খান কিংবা ডক্টর মোশাররফ হোসেন, তাদের মধ্যে যদি কেউ নির্বাচিত হন রাষ্ট্রপতি, তাহলে বুঝবেন যে বাংলাদেশ ইতিবাচক ধারায় বা ইতিবাচক রাজনীতির দিকে যাওয়া শুরু হয়েছে। ওই যে বিভিন্ন প্রভাবের মাধ্যমে যে রাষ্ট্রপতি নির্বাচন বা সরকারের মধ্যেও ঢুকিয়ে দেওয়া হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী এসে বিভিন্ন কিছু, সেগুলোর একটু ফুল স্টপ আসা শুরু হয়ে গেছে। এটি মাত্র 11 দিনের মধ্যে বুঝতে পারবেন। এটি নিশ্চিত যে বাংলাদেশের রাজনীতি একটু ভিন্ন দিকে যাচ্ছে, ইতিবাচক দিকে যাচ্ছে। আরেকটা কথাও বলে নেই যে তারেক রহমানও খুব সম্ভবত ভারত সফরে যাচ্ছেন। আজকে রোববার আমরা কথা বলছি, সোম মঙ্গলবার আগামীকাল ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে প্রথমবারের একটা সাক্ষাৎ আছে। আগামী সোম মঙ্গলবার মানে এই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপতি কে হচ্ছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত যাচ্ছেন কিনা, এগুলো সবকিছু পরিষ্কার হওয়া যাবে। কাজেই আমরা আশা করছি যে বাংলাদেশের রাজনীতি ইতিবাচক দিকে যাচ্ছে। যে ধ্বংসাত্মক, যে নানান রকম মারকাট, জঙ্গিদের নানা তৎপরতা, রাষ্ট্রপতি ধ্বংস করো, সংবিধান ধ্বংস করো, নতুন করে সব গড়ো, স্বাধীনতা ভলুণ্ঠিত করো, মুক্তিযুদ্ধ শেষ করে দাও, এগুলো মনে হয় অবসান হতে যাচ্ছে। অবস্থা সেটাই বলছে। এখন দেখার বিষয়, আমাদের কয়েকদিন অপেক্ষা করতে হবে, তাহলে আমরা পরিষ্কার হয়ে যাব।
সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে এখন একটাই বড় প্রশ্ন, তারেক রহমানের চূড়ান্ত ট্রাম্প কার্ড কি হতে যাচ্ছেন? বিএনপি কি দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বঙ্গভবনে পাঠাবে, নাকি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হাফিজ উদ্দিন আহমেদকে পূর্ণাঙ্গ দায়িত্ব দেবে? 20 আগস্টের আগে 13ই আগস্ট মনোনয়ন জমার দিনই মিলবে সব প্রশ্নের উত্তর। আর এই কথা সত্য যে ভোটাভুটি করতে হোক আর যেটি হোক না কেন, বিএনপি যাকে মনোনয়ন দেবে এবং আগামী 13 আগস্ট যার নামে মনোনয়ন পত্র জমা হবে আগামী বৃহস্পতিবার, তিনি যে রাষ্ট্রপতি হচ্ছেন, জামাতের অলি আহমেদ যে হবেন না এটি নিশ্চিত, কিন্তু একটা ফর্মালিটিস করা লাগবে 20 আগস্ট। এখন দেখার বিষয়, আমরা নিশ্চয়ই দেখব। হঠাৎ করেই আবার সেনা প্রধান জেনারেল ওয়াকার খান আলোচনায়, তিনি 5ই আগস্ট সিঙ্গাপুরে গেলেন এয়ার অ্যাম্বুলেন্সে করে। আবার গতকাল ঢাকায় অনেক রাতে আমরা আইএসপিআর এর প্রেস রিলিজের মাধ্যমে জানতে পারলাম তিনি আবার বিদেশ গেছেন। তিনি আসলে এখন কোথায়, কেন এত ঘন ঘন বিদেশ যাচ্ছেন? গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডেলে একটি টুইট করেছেন। সাউথ এশিয়ান জিওপলিটিক্যাল সিচুয়েশন, বিশেষ করে বাংলাদেশের জন্য এই টুইটটিতে অনেক গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর আজকে একটি মিটিং হয়েছে। কি আলোচনা হলো সেই মিটিংয়ে, এই বিষয়গুলো নিয়েই আজকের আলোচনা। শেষ পর্যন্ত সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। 5ই আগস্ট হঠাৎ করে অনেক রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে অসুস্থ মামাকে নিয়ে সেনা প্রধান সিঙ্গাপুর গেলেন। ব্যাপারটা অনেকের কাছে একটু অস্বাভাবিক লেগেছে যে সেনা প্রধান নিজে এয়ার অ্যাম্বুলেন্সে গেলেন। এই মামা তার খুব প্রিয়, এবং তার এই যে এখন আপনারা দেখছেন সে জামাতি ভাবধারার লোক, শিবির করত ছাত্র জীবনে, তো এই মামার কাছ থেকেও সে এই রাজনৈতিক ভাবধারার অনেক কিছুই পেয়েছে। এই মামা নিজেও একজন জামাতে বিশ্বাস করেন এবং মামা ভাগ্নের সম্পর্কটি খুবই গভীর, যে কারণে সেনা প্রধান হয়েও তিনি মামার অসুস্থতায় এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর গেলেন। কিন্তু অন্য সূত্র বলছে যে সিঙ্গাপুরে গিয়ে তিনি একাধিক বিদেশি প্রতিনিধির সাথে মিটিং করেছেন। কেউ বলছে তুরস্ক এবং পাকিস্তানের প্রতিনিধির সাথে মিটিং করেছেন। কেউ বলছেন যে পশ্চিমা একটি সুপার পাওয়ার তার প্রতিনিধির সাথে মিটিং করেছেন, এবং এই পশ্চিমা যে সুপার পাওয়ার তার সাথে আলোচনায় সেখানে ওয়াকার খানকে বলা হয়েছে শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরবে তখন তার নিরাপত্তা বাংলাদেশ সেনাবাহিনীকেই নিশ্চিত করতে হবে, এবং কিভাবে নিশ্চিত করবে এগুলো নিয়ে আলোচনা হয়েছে। এবং ওয়াকার খান সিঙ্গাপুর থেকে ফিরে এসে তিনি সেনাবাহিনীর উচ্চ পদস্থ কয়েকজনের সাথে বিষয়টি নিয়ে বসেছিলেন এবং আলোচনা করেছেন। যখন শেখ হাসিনার ফেরা নিয়ে দেশে বিদেশে এত আলোচনার তোড়জোড় চলছে, তখন জেনারেল ওয়াকার খান কিন্তু কিছুটা ভীত এবং সন্ত্রস্ত। তিনি আপ্রাণ চেষ্টা করছেন যেন শেখ হাসিনা না ফেরে। যদি শেখ হাসিনা ফেরেনও, তিনি শেখ হাসিনার মুখোমুখি হতে ভয় পাচ্ছেন। এই যে ইসলামিক ইনস্টিটিউট করা হলো, ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট আর্মির, সেখানে তিনি বললেন যে চারিদিকে বিদাতে ভরে গেছে, সবকিছু বিদাত। তো আজকে আমি একটু খোঁজ নিচ্ছিলাম যে একজন সেনা প্রধান যখন রাষ্ট্রের সাথে বেইমানি করে সেটা ইসলাম দৃষ্টিতে কেমন, এবং ইসলামেও সেটা দেখলাম একেবারে প্রহিবিটেড, সেটাকে মুনাফেকি বলা হয়েছে, এবং এটি একটি বড় ধরনের পাপ। তো জাতিকে যিনি বিদাত নিয়ে হেদায়েত করেন, তিনি নিজে কি আয়নায় মুখ দেখেছেন যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তিনি যে মীর জাফরি করেছেন সেটি কত বড় পাপ? গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি টুইট করেছেন তার এক্স হ্যান্ডেলে, যেটা ইংরেজিতে করেছেন, যেটা যদি বাংলা করা হয় তাহলে দাঁড়ায়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের কাছ থেকে একটি ফোন কল পেয়েছি।
আমরা গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো জুড়ে ভারত যুক্তরাষ্ট্রের সমন্বিত বিশ্বব্যাপী কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার উপায় নিয়ে আলোচনা করেছি। তার পুত্র সন্তানের জন্ম উপলক্ষে তাকে এবং সেকেন্ড লেডিকে উষ্ণ অভিনন্দন জানিয়েছি এবং তার পুরো পরিবারের জন্য শুভ কামনা জানিয়েছি। এখানে তাদের যে সাম্প্রতিক টেলিফোনিক কনভারসেশন, তারা কিন্তু ফোনে কথা বলেছে এবং ফোনের পরেই এই এক্স হ্যান্ডেলে টুইটটি করেছেন। এই টেলিফোনিক বার্তা এবং মোদির এক্স পোস্টের শব্দচয়ন বিশ্ব কূটনীতি এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে। কূটনৈতিক ভাষায় এই ধরনের বার্তার প্রতিটা শব্দ ও বাক্য খুবই সতর্কতার সাথে নির্বাচন করা হয়, যা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটেও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে যাচ্ছে। এখানে এই টুইটটিতে দেখবেন যে কম্প্রিহেন্সিভ গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, বাংলা করলে যেটা দাঁড়ায় সর্বাত্মক বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব। শব্দটি নির্দেশ করে যে ওয়াশিংটন এবং নয়াদিল্লির মধ্যকার সুসম্পর্ক কেবলমাত্র দ্বিপাক্ষিক বাণিজ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি বিস্তৃত অংশীদারিত্ব যেখানে আঞ্চলিক নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা অন্তর্ভুক্ত। রিজিওনাল ডেভেলপমেন্টস, আঞ্চলিক ঘটনা প্রবাহ। আনুষ্ঠানিক বিবৃতিতে ব্যবহৃত এই পরিভাষাটি নিশ্চিত করে যে দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ভূ রাজনৈতিক সমীকরণ, বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে খোলামেলা আলোচনা হয়েছে। পারিবারিক শুভেচ্ছা ও ব্যক্তিগত মাত্রা, এই যে শুভেচ্ছা বিনিময় হলো, এই বিনিময়ের মাধ্যমটি আন্তর্জাতিক কূটনীতিতে সফট পাওয়ার ও দ্বিপাক্ষিক সম্পর্কের এক গভীর আস্থা প্রকাশ করে। তাহলে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ চিত্র এবং তার উপরে এই যে ফোন আলাপ, এই যে ভারত আমেরিকার সম্পর্ক, তার কি প্রভাব? দুই পরাশক্তির অভিন্ন নীতি, এই বার্তাটির মূল নিহিত বিষয় হল দক্ষিণ এশিয়া ও বাংলাদেশ নীতিতে যুক্তরাষ্ট্র ও ভারত বিচ্ছিন্ন নয়, বরং একে অপরের সাথে সমন্বয় বজায় রেখে এগোচ্ছে। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে ওয়াশিংটন মূলত নয়াদিল্লির কৌশলগত দৃষ্টিভঙ্গি ও আঞ্চলিক মূল্যায়নকে গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশ ইস্যুতে ভারত মার্কিন এই নীতিগত ঐক্য বার্তা দেয় যে বাংলাদেশে একটি টেকসই রাজনৈতিক স্থিতিশীলতা এবং সকল পক্ষের অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায় দুটি দেশই একসাথে কাজ করতে আগ্রহী। ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা এবং আমেরিকার ইন্দো প্যাসিফিক কৌশলগত নীতির কারণে উভয় পক্ষই চায় না বাংলাদেশে কোনো ধরনের চরমপন্থা বা ক্ষমতার শূন্যতা তৈরি হোক। সংক্ষেপে যদি বলি, এই সংক্ষিপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের বার্তাটি প্রমাণ করে যে বাংলাদেশের রাজনৈতিক গতিপথ কেবল দেশীয় রাজনীতিকদের হাতে সীমাবদ্ধ নেই, বরং ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মিলিত আঞ্চলিক কৌশলের উপর এর অনেকখানি প্রভাব নির্ভর করছে। অর্থাৎ বাংলাদেশের এই যে সামনের যে রাজনৈতিক গতিপথ, তা নির্ধারণে এই ভারত এবং আমেরিকা যৌথভাবে অনেকখানি ভূমিকা রাখবে বলেই আশা করা যাচ্ছে। আজকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর একটা মিটিং হয়েছে। এই মিটিংয়ে আসলে আলোচনা হয়েছে যে আগামী 12 এবং 13 সেপ্টেম্বর যে ব্রিক্সের সম্মেলন হবে ভারতে, সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বিমস্টেকের সভাপতি
তারেক রহমান কি যাবেন কিনা, সেখানে কি কি আলোচ্য সূচি আছে। এবং আমি আগেই বলেছি যে আগামীকাল 10ই আগস্ট দীনেশ ত্রিবেদীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি মিটিং হবে। সেটি নিয়েই আজকে ডক্টর খলিলের সাথে আলোচনা হয়েছে। ডক্টর খলিল এই মিটিং শেষে তার ঘনিষ্ঠ একজনকে জানিয়েছে যে আমি আর কত চাপ সহ্য করব, সবাই কেন আমার কাছে এক্সপেক্ট করে। এই কথার কি অর্থ দাঁড়ালো সেটা আমরা বুঝতে পারবো তারেক রহমান ভারতে যাচ্ছেন কি যাচ্ছেন না। একটি কূটনৈতিক সূত্র আমাকে জানিয়েছে তারেক রহমান যদি ব্রিক্সের সম্মেলনে যোগ দিতে ভারত যান তা খুবই ভালো, আর যদি তিনি না যান তা আরো ভালো। কূটনীতিবিদদের ভাষা বোঝা কঠিন। সবশেষে একটা গুরুত্বপূর্ণ সংবাদ দেই, এটা আমি সবার আগে দিয়েছিলাম, যে বাংলাদেশের রাষ্ট্রপতি হতে যাচ্ছে মির্জা ফখরুল আলমগীর। আজকে সোর্স নিউজ বাংলার কাছে সর্বশেষ যা খবর এসেছে তাতে নিশ্চিত করা হয়েছে যে আগামীতে বিএনপির মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আলমগীর, এবং বিএনপির মনোনীত হওয়া মানেই তো তার নির্বাচিত হওয়া। মির্জা ফখরুল আলমগীরের নাম আমরা আগেই বলেছিলাম, আজ আবার বললাম।